শান্তিপুরে আক্রান্ত সিপিআইএম কর্মীরা। সিপিআইএম এর প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। নদিয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। আরো জানবো, রঞ্জিত রয়েছে সঙ্গে। রঞ্জিত, কি ঘটেছে, কি অভিযোগ করছে সিপিএম? দেখো, গতকাল সারাদিনই প্রায় বাংলা বাজার যাত্রার প্রচারে বেরিয়েছিল সিপিআইএম এর নেতৃত্বরা এবং তাদের কর্মী সমর্থকরা ছিল, এবং সন্ধ্যার দিকে তারা যখন হরিপুর অঞ্চলে, শান্তিপুর থানার হরিপুর অঞ্চলে পৌঁছায়, সেই সময় তাদের যে প্রচার গাড়ি, সেই প্রচার গাড়ির সামনে 5টি টোটো করে 5 জন আসেন এবং টোটোর মধ্যে আরো কয়েকজন ছিলেন। তারপরে সেখানে হঠাৎ করেই টোটো গাড়ি থেকে নেমে তাদের যে গাড়ি, প্রচার গাড়ি, সেই গাড়ির চাবি নিয়ে নেওয়া নয়, এমনকি গাড়িতে যারা প্রতিবাদ করতে গিয়ে যারা কর্মী সমর্থক ছিলেন তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। এমনকি অভিযোগের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তো ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিআইএম এর পক্ষ থেকে। পুলিশ তদন্ত করে দেখছে কার সাথে হয়েছিল, তবে তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। কেউ গ্রেফতার বা আটক হয়েছে এই ঘটনায়? তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, কারণ যে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে সিপিএম এর পক্ষ থেকে তৃণমূলের দিকে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে এবং ঘটনার পরে কিন্তু এলাকা অশান্তি ছড়ায়, যদিও পরবর্তী সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ রঞ্জিত। আমরা যখন বাগদিপুরের মোড়ে এলাম, হঠাৎ দেখি 5টা টোটো গাড়ি চলে এলো। দুটো টোটো গাড়িতে ধাক্কা মারলো, ড্রাইভারকে ধরে বার করে নিল, গাড়ির চাবি কেড়ে নিল, গেটটা ভেঙে দিল। দেখলাম, আমি তখন ভেতরেই ছিলাম, আমি আবার ফোনও ধরেছিলাম। বলছে, ফোন করছিস, কাকে ফোন করছিস, এই বলে আমার ফোনটা কেড়ে নিতে গেল। আমি ফোন ছাড়িনি। এই যে যারা টোটো চালক মদ্যপ অবস্থায় ছিল, মদ্যপ অবস্থায় ছিল প্রত্যেকেই। আমরা অনুমান করছি তারা বিরোধী দলের লোক। যারা টোটো চালায় যে প্রত্যেকেই যে তৃণমূল করে, এটা ভাবনাটা ভুল। হয়তো দেখা গেল যে টোটোওয়ালাদের সঙ্গে ওই প্রচারের গাড়ির সঙ্গে যেটা ঝামেলা হয়েছে, দেখা গেল তার সঙ্গে অন্য কোনো বিবাদ থাকতে পারে, সেই রাগটা পুষে রেখে তারা মারধর করতে পারে। এটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এবং যারা করেছে তাদেরকে আমি ধিক্কার জানাই। মদ্যপ অবস্থায় এমনি টোটো চালানো বারণ, এটা আমাদের ইউনিয়নগতভাবে বলা আছে। তারপরেও এরা এটা যেটা করেছে, কারণ এর সঙ্গে তৃণমূলের কোনো সংযোগ থাকতে পারে না। রাজ্যে আসছেন আরো 5 স্পেশাল রোল অবজারভার। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন এই 5 এসআরও। সুব্রত গুপ্তর পর আরো 5 জন স্পেশাল অবজারভার আসছেন রাজ্যে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এদের এই আরো 5 জন যারা আসছেন তাদের কাজের ক্ষেত্র কোন কোন জেলায় হবে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে একটা বিষয় স্পষ্ট বলা হয়েছে, এই যে 5 স্পেশাল রোল অবজারভার আসছেন, তারা মূলত রাজ্যের বিভিন্ন ডিভিশনের অধীনে কাজ করবেন। অর্থাৎ 5 স্পেশাল রোল অবজারভারকে 5টি ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি ডিভিশন, মালদা ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, বর্ধমান ডিভিশন এবং মেদিনীপুর ডিভিশন। এই ডিভিশনে থেকে তারা বিভিন্ন জেলার এসআইআর কাজকর্মের উপর নজরদারি রাখবেন। তুমি জানো, ইতিমধ্যে এনামোডেশন ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশন প্রক্রিয়া 11 তারিখ শেষ হয়ে যাচ্ছে। 15 তারিখ ড্রাফট রোল প্রকাশ করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। মূলত এই যে আরো 5 জন স্পেশাল রোল অবজারভারকে আনা হয়েছে, যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে কর্মরত রয়েছেন, তারা মূলত যখন ক্লেম ও অবজেকশন, অর্থাৎ অভিযোগ এবং তার নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হবে, বিভিন্ন জায়গায় জায়গায় হিয়ারিং হবে, সেই কাজের ওপর নজরদারি রাখবেন এই স্পেশাল রোল অবজারভাররা। তোমাকে জানিয়ে রাখি, এই যে 5 জন আরো স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে, তারা কিন্তু এই 5টি ডিভিশনেই থাকবেন, থেকে গোটা কাজের ওপর নজরদারি রাখবেন। এবং সেই জন্য এই 5 জন সিনিয়র আইএস অফিসার দিল্লি যে দপ্তরগুলিতে কর্মরত রয়েছেন, সেই দপ্তরগুলিতে জানানো হয়েছে চিঠি দিয়ে যে আপাতত এ রাজ্যে থেকেই তারা কাজ পরিচালনা করবেন। একটা সাম্প্রতিক সময় নজিরবিহীন, এখনো পর্যন্ত এ রাজ্যে মোট 21 জনকে নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন গোটা এসআইআর পর্বের কাজকর্মের নজরদারির জন্য, যার মধ্যে এ রাজ্যের অফিসার রয়েছেন 13 জন, আর ভিন রাজ্য তথা দিল্লির অফিসার রয়েছেন 8 জন। এর আগে বিহারে এসআইআর এ এরকম ভাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এত অফিসার নিয়োগ করা হয়নি বলেই মনে করছে প্রশাসনিক মহল। তুমি জানো, আরো 11টি রাজ্যে এসআইআর চলছে, সেই রাজ্যগুলিতেও এত সংখ্যক অবজারভার নিয়োগ করা হয়নি। এ রাজ্যেই এখনো পর্যন্ত প্রায় 21 জন অবজারভার নিয়োগ করা হলো, যেখানে আজকে আরো 5 জন অবজারভারকে দায়িত্ব দেওয়া হলো। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিভিশন ভিত্তিক সংশ্লিষ্ট অফিসারদের দায়িত্ব বন্টন করে দেওয়া হলো, যে তারা এই ডিভিশনে থাকবেন। ডিভিশনে থেকে জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, বিএলও,
এবং জেলা স্তরের যারা আধিকারিকরা রয়েছেন, যারা এই গোটা এসআইআর কাজকর্মগুলি করছেন, তাদের কাজের উপর নজরদারি রাখবেন এবং প্রয়োজন মনে করলে তারা জাতীয় নির্বাচন কমিশনকে তাদের রিপোর্ট সরাসরি পাঠাবেন। অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তারা রিপোর্ট পাঠাবেন না, তারা রিপোর্ট পাঠাবেন সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং তারা কোনোভাবে কোনো কাজের কোনো সার্টিফাই দেবেন না। অর্থাৎ কোনো কাজ কোন আধিকারিক কেমন কাজ করছেন তার কোনো বক্তব্য বা তার কোনো প্রশংসা, তিনি যদি ভালো কাজও করেন তারও কোনো প্রশংসা তিনি রাখবেন না। তিনি যদি মনে করেন কোনো আধিকারিক ভালো কাজ করছেন, সেই রিপোর্টও জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি পাঠিয়ে দেবেন। এই 5 স্পেশাল রুল অবজার্ভারকে মূলত এই কারণেই এরাত জানা হচ্ছে এবং যারা 5টি ডিভিশনের থেকে 5টি ডিভিশনের অধীনে যে যে জেলাগুলি রয়েছেন সেই জেলাগুলির কাজের উপর নজরদারি করবেন এবং সরাসরি তার রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাবেন। এখনো পর্যন্ত এসআইআর কাজের জন্য এ রাজ্যে মোট 21 জন অফিসারকে নিয়োগ করা হলো, যার মধ্যে 13 জন এ রাজ্যের, তার মধ্যে রয়েছেন একজন এ রাজ্যেরই অবসরপ্রাপ্ত অফিসার এবং বাকি 8 জন ভিন রাজ্য তথা দিল্লির অফিসার। ধন্যবাদ সৌম্য। প্রায় 6 মাস পর ঘরে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। এখনো বাংলাদেশে তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলেও বাংলাদেশে। এই 4 জন কবে বাড়ি ফিরবেন, বীরভূমে উৎকণ্ঠায় পরিজনেরা। ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরে আসে সুইটি বিবি, আমাদের মন খারাপ, আমার ছেলে কাঁদছে মার জন্যে। চলে আসে সুইটি বিবি, ছেলে সোনালীরা চলে এসছে, আমার ছেলে কেন আসবে। হ্যাঁ, আমার জন্ম এখানে, আমার সুইটিরও জন্ম এখানে। যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি, আর আমি কথা বলতে পারি না। বীরভূমের পাইকরের সোনালী খাতুন প্রায় 6 মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন। শুক্রবার সন্ধে মালদা হয়ে ভারতে ঢোকেন অন্তঃসত্ত্বা সোনালী ও তার 8 বছরের ছেলে। তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে। এ নিয়ে উদ্বেগে সোনালীর বাবা। তার বক্তব্য, মেয়ে প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা, এই সময় স্বামী কাছে না থাকলে দেখবে কে? জানার লাগে ওর পাশে তো লোক স্বামীর দরকার, স্বামী না হলে তো আমার তো ক্ষমতাও নেই দেখভাল করার। তো স্বামীটাকে কেন ছাড়লো না, স্বামীকেও ছাড়ুক, আমার এইটাও অনুরোধ। আর কিছু বলার অসুবিধা হচ্ছে, বহুত অসুবিধা। তার 2টা বাচ্চা নিব, দরকার কে সামাল দেবে এগুলাকে, আমার তো ক্ষমতা নেই। সোনালীর প্রতিবেশী সুইটি বিবি, তার 3 ছেলে। এক ছেলে রয়েছে বীরভূমের বাড়িতে, আর 2 ছেলেকে নিয়ে প্রায় 6 মাস ধরে বাংলাদেশে সুইটি। তার মায়ের প্রশ্ন, সোনালী তো বাড়ি ফিরেছেন, তার মেয়ে এবং নাতিরা কবে ফিরবে? ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরে আসে সুইটি বিবি, আমাদের মন খারাপ, আমার ছেলে কাঁদছে মার জন্যে। চলে আসে সুইটি বিবি, ছেলে সোনালীরা চলে এসছে, আমার ছেলে কেন আসবে। হ্যাঁ, আমার জন্ম এখানে, আমার সুইটিরও জন্ম এখানে। যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি, আর আমি কথা বলতে পারি না। বিনা অপরাধে একজন ভারতীয় নাগরিককে কিন্তু তার দেশ থেকে বিতাড়ন করা হলো, সেই সঙ্গে তার যে বাচ্চা সে কিন্তু শিক্ষা থেকে কিন্তু তার কিছুদিন হলেও সে বিরত হলো এবং একটা ট্রমার ভেতর দিয়ে ওরা কিন্তু চলছে আজকে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পাইকর, এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি, সকলেই দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান। শেষমেশ শুক্রবার সন্ধে নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালী। সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং তার নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। বউবাজারে যে বাড়িতে গতকাল চাঙড় ভেঙে পড়েছিল এবং বাসিন্দারা দাবি করছিলেন যে মেট্রো রেলে চলাচলের কারণে ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনই চাঙড় ভেঙে পড়ে, সেই ভাঙা চাঙড় মেরামতি হলো, নতুন বিম লাগালো মেট্রো কর্তৃপক্ষ। কথা বলবো, সঙ্গে রয়েছে সুদীপ্ত। সুদীপ্ত, আজই চাঙড় মেরামতি হলো, কি বলছে মেট্রো কর্তৃপক্ষ আর কি বা বলছেন বাড়ির বাসিন্দারা? দেখো, যে চাঙড় ভেঙে পড়েছিল মদন গাঙ্গুলি স্ট্রিট এবং সেই মদন দত্ত লেনের যে বাড়ি,
সেই বাড়ির যে চাঙর গতকাল ঠিক বেলা 1টা নাগাদ ভেঙে পড়ে, সেই চাঙর কিন্তু গতকাল রাত্রেবেলাতেই মেরামতের কাজ হয়েছিল। আজকে যেটা ছিল হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে তার কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ার টিম তারা আসবেন এবং আসার পর তারা পর্যবেক্ষণ করবেন। ঠিক বেলা 12টা নাগাদ তারা এলেন এবং তারা পর্যবেক্ষণ করলেন এবং যে যে জায়গাগুলিতে ফাটল রয়েছে গোটা বাড়ি জুড়ে সেই সমস্ত ফাটলগুলি দেখলেন। তবে নেমে আসার পর তারা যেমনটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেমনটা বললেন যে এই বাড়িটি অনেক পুরনো বাড়ি, এখানে রক্ষণাবেক্ষণ নেই, সেই কারণে এই চাঙর ভেঙে পড়েছে। এই যে মেট্রো রেল চলছে, মেট্রো রেল চলার কারণে কোনো কম্পন এখানে হয় না, কাজেই এই যে চাঙর ভেঙে পড়া তার সঙ্গে মেট্রো রেলের চলার কোনো রকম কোনো সম্পর্ক নেই। তবে এটা মানতে নারাজ বাসিন্দারা, তারা বলছেন যে মেট্রো রেলের কারণেই এই চাঙর ভেঙে পড়েছে। এবং উল্লেখযোগ্য হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ একটি মিটিং করেছিল, সেখানে বলা হয়েছিল যে যখন থেকে মেট্রো রেল চলতে ধন্যবাদ সুদীপ্ত, ধন্যবাদ।